প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম। সকলকে স্বাগত জানাচ্ছি প্রেতপক্ষের 181 নম্বর এপিসোডে। আশা করি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো। আর আজকে শনিবার রাত 10টা বেজে গেছে। তোমরা সকলে হেডফোন কানে লাগিয়ে প্রস্তুত হয়ে গেছো ভয় পাওয়ার জন্যে। আজকে এই 181 নম্বর এপিসোডে আবার আমরা শুনতে চলেছি গামছা বাবার ঘটনা জোগাড় করে দিয়েছে আমাদেরকে লাভলি সুলতানা, আর যার থেকে ঘটনা জোগাড় করে দিয়েছে তার নাম শ্রেয়সী ব্যানার্জি। এর আগে আমরা গামছা বাবার ঘটনা 174 এবং 177 নম্বর এপিসোডে শুনে এসেছি। বলতে পারো গামছা বাবা সিরিজের এটা চতুর্থ ঘটনা। ঘটনাটি ভারী অদ্ভুত। এই ধরনের ঘটনা কিন্তু প্রেতপক্ষে আগে শোনানো হয়নি। তবে একটা কথা বলে রাখি যে শ্রেয়সীর রিকোয়েস্টে আমি ঘটনাটা পড়ে শোনাবো গামছা বাবার জবানিতে। ঘটনা বড় হতে চলেছে, তাই এক ফোঁটা দেরি না করে চলে যাচ্ছি আজকের প্রেতপক্ষের 181 নম্বর এপিসোডের ঘটনায়। অনেক দিন কোথাও বেরোয়নি, ঘরে বসে বসে আর মন চাইছিল না। আমার এক ভক্ত অনেকবার করে বলেছিল যে তার বাড়িতে কদিন কাটিয়ে যেতে। তার বাড়ি উড়িষ্যায়। জায়গার নাম বলতে পারবো না, শুধু এইটুকু বলতে পারি যে উড়িষ্যার এই জায়গাটি গহীন জঙ্গলের জন্য প্রসিদ্ধ। আর সেই ভক্তের নামও বদলে দিয়েছি ঘটনা বলার সুবিধার্থে। তার নাম দিলাম যতীন। বছর 25 আগের ঘটনা। তখনও মোবাইল ফোন লোকেদের হাতে তেমন ভাবে আসেনি। কয়েকদিনের মধ্যেই আমার সেই ভক্ত আবার আমাকে পত্রাঘাত করল। সেই একই কথা, কবে আসব, এবার না গেলেই নয়। আমি তার চিঠির জবাবে লিখে পাঠালাম যে আমি অমুক দিনে রওনা দেব আর তার পরের দিন পৌঁছে যাব। নির্দিষ্ট দিনে ট্রেনে করে পৌঁছালাম সেই স্টেশনে। ট্রেন থেকে নেমেই দেখলাম আমার ভক্ত যতীনবাবু আমায় নিতে এসেছেন। সস্নেহে যতীনবাবু আমাকে বাড়ি নিয়ে গেলেন। স্টেশন থেকে মিনিট 20 পর পৌঁছে গেলাম যতীনের বাড়িতে। বাড়িটা বেশ সুন্দর। বাড়িটার চারপাশ 4 ফুট পাঁচিল দিয়ে ঘেরা। বাড়ি থেকে সুদূরে সেই জঙ্গলটা দেখা যাচ্ছে, যেটার জন্যে এই জায়গা প্রসিদ্ধ। বেশ মনোরম পরিবেশ। শীতকাল, সন্ধে হয়ে গিয়েছিল। তাই বাড়িতে ঢোকা মাত্রই আমাকে যতীনের স্ত্রী চা দিল, আর তার সাথে মুড়ি বেগুনি। খেতে খেতে যতীন আমায় বলল, বাবা, অবশেষে আপনি আপনার পায়ের ধুলো দিলেন। আমি খুব খুশি হয়েছি। যতীনের বউ হঠাৎ বলে উঠল, যাক বাবা, তাহলে আর কোনো চিন্তা রইল না, বলো। বাবা সব ঠিক করে দেবেন। যতীন বিব্রত হয়ে বলল, এখন এসব কথা থাক, তুমি বড্ড বেশি কথা বলো। আমি যতীনকে বললাম, বৌমা কি বলছে, বেঠিক কি আছে যা ঠিক করতে হবে আমায়? আমাকে কি কোনো কারণে ডেকে এনেছ? যতীন অপ্রস্তুত হয়ে বলল, না না বাবা, আপনাকে কোনো অসুবিধা বা কোনো প্রয়োজনে ডেকে আনিনি। আপনি এমনভাবে বলবেন না, আপনি খান। কিন্তু আমি বুঝেছিলাম যে কিছু একটা অসুবিধা অবশ্যই আছে। আমি যতীনকে বললাম, বাবা যতীন, তুমি বলো, সংশয় করো না। তুমি আমার অনেক পুরনো ভক্ত, আর লোককে সাহায্য করাই তো আমার কাজ। এতে বিব্রত হওয়ার কিছুই নেই, তুমি নির্দ্বিধায় বলো। যতীন বলতে আরম্ভ করল। প্রথমেই বলে রাখি যে যতীন একজন ফরেস্ট রেঞ্জার অফিসার। ও বলল যে ওদের এখানে সংলগ্ন জঙ্গল এলাকা থেকে হাতি পাচার হচ্ছে। বিগত 3 মাসে প্রায় 7টা হাতি বেপাত্তা হয়ে গেছে। ওপরওয়ালারা চাপ দিচ্ছে পোচারদের ধরতে হবে, না হলে তারা অন্য ব্যবস্থা নেবে। সে আমাকে বলল, কি ব্যবস্থা নেবে বাবা, আপনি তো বুঝতেই পারছেন। আমি বললাম যে এই ব্যাপারে আমি কি সাহায্য করব তোমায়? যতীন বলল, আপনি সব পারবেন, আপনি ত্রিকালদর্শী, আপনি আমাকে বাঁচান। সেই দিন রাতে নানাবিধ আহার, যা কিনা যতীনের বউ সযত্নে রান্না করেছিল, সেগুলোর সদ্গতি করে শুয়ে পড়লাম। রাতে শুয়ে ভাবলাম যে যতীন যে কথাটা বলল সেটা তো বন দপ্তরের কাজ। আমি যে কিভাবে কি করব ভেবে উঠতে পারলাম না। শোয়ার আগে যতীন আমাকে বলেছিল যে পরের দিন সকালে আমাকে জঙ্গল ঘুরিয়ে নিয়ে আসবে। জঙ্গল বরাবরই আমার খুবই ভালো লাগে, তাই কাজের কথা ভুলে গিয়ে কাল জঙ্গল ঘুরব এই আনন্দে ঘুমিয়ে পড়লাম। পরের দিন যতীন আমাকে তার নিজের জিপে করে আশেপাশের জায়গা ঘুরিয়ে দেখাবে বলে বেরোলো। জঙ্গলের মধ্যে দ্রষ্টব্য অনেক জন্তু জানোয়ার আছে, যতীন আগেই বলেছিল।
আমাদের চোখে পড়ল গৌড়, গোসাপ, স্পটেড ডিয়ার, সাম্বার ডিয়ার আর অনেক গভীর জঙ্গলে একদল হাতিরও দেখা মিলল। যতীন আমাকে সেই হাতির পাল দেখিয়ে বলল, এই যে হাতির পাল, দেখা যাবে এই পাল থেকে কোনো এক হাতি এই জঙ্গল থেকে উধাও হয়ে গেছে কয়েক দিনের মধ্যেই। রাস্তায় জঙ্গলের মধ্যে একটা ছোট্ট গ্রাম চোখে পড়ল। আমাদের জিপ সেই গ্রামকে অতিক্রম করে আরও গভীর জঙ্গলের মধ্যে ঢুকল। প্রায় 20 মিনিট জিপ চালাবার পর যতীনের অর্ডারে জিপ এক জায়গায় থেমে গেল। যতীন আমাকে সেই জায়গায় নামতে বলল। আমরা সকলেই সেই জায়গায় নেমে একটু আড়মোড়া ভেঙে নিলাম। অনেকক্ষণ জিপে বসে আছি। যতীন খুব সন্তর্পণে এদিক ওদিক তাকিয়ে আমাকে এসে দেখালো একটা বড় গাছের ওপরে একটা মাচা। একভাবে দেখলে সেটা মাচা বলে বোঝা যাবে না, কেননা সেই মাচা গাছপালা দিয়ে ঢাকা। যতীন বলল, 2 জন ফরেস্ট অফিসার এই গাছের ওপরে বাংকারে সারা রাত পাহারা দেয়। আমি যতীনকে বললাম, এত বড় জঙ্গল, এই মাচা থেকে 2 জন কিভাবে পাহারা দেবে? তোমাদের আরও ফোর্স বাড়াতে হবে। আমরা জিপে উঠে পড়লাম। জিপ ছেড়ে দিল। আরও এদিক ওদিক ঘোরার পর আমরা বাড়ির পথে রওনা দিয়েছি। ফেরার পথে আবার সেই ছোট্ট গ্রামটা পড়ল। আমার মনে কি একটা হলো সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আমার মনে হতে লাগলো যে সমস্যার কথা যতীন আমাকে বলেছে তার সমাধান এই গ্রামেই আছে। আমি যতীনকে বললাম, এই গ্রামে আমি যাব, জিপ দাঁড় করাও। যতীন বলল, বাবা রাত হয়ে আসছে, আজকেই যাবেন? কাল গেলে হতো না? আমি বললাম, না, আজই যাব। আমরা গ্রামের ভেতরে ঢুকলাম। গ্রামের আশেপাশে ঘুরে লোকেদের সাথে আলাপ করে বুঝলাম যে এরা সবাই যতীনকে চেনে। আলাপচারিতা করার সময় বহু লোকের মধ্যে একজন বৃদ্ধ ভদ্রলোক এগিয়ে এসে যতীনকে বলল, তুমি এনাকে আমাদের অহনা মায়ের সাথে দেখা করিও কিন্তু। আমি যতীনকে জিজ্ঞাসা করলাম, অহনা মা ইনি কে? যতীন বলল, বলছি, বাড়ি ফিরতে ফিরতে সব বলবো। যতীন সেই ভদ্রলোকের দিকে তাকিয়ে বলল, আজ থাক, কাল হবে খন, এমনিতেই রাত হয়ে গেছে, ফিরতে দেরি হয়ে যাবে। গ্রামবাসীদের মধ্যে অনেকেই যতীনকে সাবধান করল যে সেই দিন বাড়িতে না ফিরতে, গ্রামেই থেকে যেতে। আমি কথাটা শুনে খুবই অবাক হলাম। কিন্তু ঠিক তখনই ভিড়ের মধ্যে থেকে একজন মহিলা বেরিয়ে এসে আমাদের সামনে দাঁড়ালো। বয়স 50-55 হবে। সেই মহিলা আমাদেরকে বলল, আমাদের এই জঙ্গল ভালো নয়। এই গ্রামে যারা অপঘাতে মরেছে তাদের প্রেতাত্মারা রাতের বেলা ঘুরে বেড়ায়। আমি তাদের দেখতে পাই, তাদের সাথে কথাও বলতে পারি। জঙ্গলে রাত নেমেছে, আজ আর ফেরা উচিত হবে না। তোমরা থেকে যাও, কাল তো এখানেই আসতে হবে ফিরে। ইতিমধ্যেই দেখলাম যে গ্রামের সবাই সেই মহিলাকে প্রণাম করছে, তাকে শ্রদ্ধা জানাচ্ছে। যতীন আমাকে বলল, বাবা বুঝতে পারলেন তো অহনা মায়ের সাথে দেখা করাতে আপনাকে কেন বলছিল এরা? এদের বিশ্বাস এনার নাকি এক অদ্ভুত শক্তি আছে। ইনি নাকি মৃত প্রেতাত্মাদের সঙ্গে কথা বলতে পারেন এবং এই গ্রামের সকলেই ওনাকে খুব মানে। আমি লক্ষ্য করলাম সেই মহিলা আনমনে অন্যদিকে তাকিয়েছিল। যতীনের এই কথা শুনে হঠাৎ করে সে আমাদের দিকে তাকিয়ে বলল, কাল তোরির সাথে কথা বললাম, ও এসেছিল আমার সাথে দেখা করতে। আমি এবার সেই মহিলাকে জিজ্ঞাসা করলাম, তোরি কে? মহিলা বলল, আমাদের গ্রামেরই এক মেয়ে, আজ প্রায় 10 দিন ধরে এসে এই গ্রাম থেকে নিখোঁজ। ও এলো, ওর সাথে কথা বলতে পারলাম না। ভিড়ের মধ্যে থেকে ও একজন দম্পতিকে ডেকে নিল আর আমাকে তাদেরকে দেখিয়ে বলল, এই যে তোরির বাবা মা, দেখেছো অবস্থা কি হয়েছে? ফুটফুটে মেয়ে এই জঙ্গল থেকে একেবারে কর্পূরের মতো উবে গেল। এবার সেই মহিলা সেই দম্পতির দিকে তাকিয়ে বলল, আমি দেখছি কি করা যায়। কথা তো আমি ওর সাথে ঠিকই বলবো, আজ না হোক কাল। তোরা চিন্তা করিস না, কিন্তু মনকে বোঝাস যে তোর মেয়ে কিন্তু আর ফিরে আসবে না। তোদের মেয়ে মারা গেছে। যতীন আমার কানের সামনে তার মুখ নিয়ে এসে বলল, বাবা যত সব বুঝডুকি, চলুন এবার যাওয়া যাক। আমরা যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছি। সেই মহিলা আবার আমাদেরকে বলল, তোমাদের বারণ করেছিলাম যেতে, তোমরা যেতে চাইছো? যাও,
তবে যদি কোনো বিপদ হয় বলো না কিন্তু। তোমাদের কিন্তু আগেই সাবধান করেছিলাম, সেটা মনে রেখো। আমি তখন সেই মহিলাকে বললাম, আপনার যখন এতই শক্তি, এই জঙ্গলে নিষ্পাপ হাতিগুলো এইভাবে পাচার হয়ে যাচ্ছে, নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে, আপনি কি কোনো উপায় বার করতে পারছেন না? এগুলোকে আটকাতে পারছেন না? সেই মহিলা আমাকে বলল, আটকাবে তো তুমি, আমি তোমাকে সাহায্য করব। তুমি কাল এই গ্রামে আবার ফিরে আসবে, তখন তোমাকে বলবো। আজ তুমি যাবার মনস্থির করেছো, যাও, তোমাকে আটকাবো না, তবে কাল তোমায় আসতেই হবে। যতীন আমাকে এবার খানিকটা জোর করেই বলল, বাবা চলুন, অনেক দেরি হলো। আমরা আমাদের জিপে উঠে বসলাম। সেখান থেকে প্রায় 20 কিলোমিটার পথ অতিক্রম করতে হবে, তারপর যতীনদের বাড়ি। আর যা রাস্তা, জিপ 10 থেকে 20 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে চালাতে হবে। জঙ্গলের রাস্তা এমনই যে দ্রুত গতিতে গাড়ি একেবারেই চালানো যাবে না। সামনে ড্রাইভার, তার পাশে যতীন, পেছনের সিটে আমি, আর একেবারে পিছনে একজন বন্দুকধারী গার্ড। এই 4 জন আমরা অন্ধকার রাস্তা দিয়ে বাড়ি ফিরতে লাগলাম। সামনে মিশমিশে কালো রাস্তা, সেই অন্ধকার চিরে জিপের আলো বহু দূর চলে গেছে। আমি ঠিক এই সময় কানে খুব স্পষ্টভাবে শুনতে পেলাম কেউ আমাকে বলছে, আয় 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 আয়। তারপরে শুনতে পেলাম একটা মৃদু হাসির শব্দ। মনে হলো যেন কোনো অশরীরী জিপের মধ্যেই রয়েছে আর আমাকে কিছু একটা বলতে চাইছে। ক্রমশ আমার মনে হতে লাগলো যে আওয়াজটা আসছে জিপের পেছন দিক থেকে। আমি দ্রুত গতিতে জিপের পেছন দিকটায় তাকিয়ে দেখলাম, না, কেউ তো নেই। সেখানে শুধু সেই বন্দুকধারী গার্ড একপাশে হেলে পড়ে ঝিমাচ্ছে। যতীন হঠাৎ করে ড্রাইভারকে বলল, আরে আমরা আবার একই জায়গায় চলে আসলাম না? ওই যে পাশের জলাটা, এই কিছুক্ষণ আগেই তো এই জলার পাশ দিয়ে গেলাম। ড্রাইভারের কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে দেখতে পেলাম। ড্রাইভার যতীনকে বলল, বাবু আজকে গ্রামে থেকে গেলেই ভালো হতো। যতীন বলল, কেন, আমরা কি রাস্তা হারালাম নাকি? ড্রাইভার কোনো কথা বলল না। ঠিক এই সময় আমি ড্রাইভারকে বলে উঠলাম, যে পথ আমি দেখাচ্ছি সেই পথে চলো। ড্রাইভার হঠাৎ ব্রেকে পা দিয়ে গাড়িটা দাঁড় করালো। যতীনও খুব অবাক হয়ে আমার দিকে পেছন ফিরে তাকালো। যতীন আমাকে বলল, বাবা আপনি এই রাস্তা কিভাবে চিনবেন? আমি বললাম, অত প্রশ্ন করো না, যেরকম বলছি তেমন চলো। আমি রাস্তা দেখিয়ে তাদেরকে বাড়ি ফিরিয়ে নিয়ে এলাম। যতীন এবং সেই ড্রাইভার জিপ থেকে নেমে একে অপরকে বলতে লাগলো যে আমরা এতদিন ধরে এই জঙ্গলে ঘুরছি, আমরা এত অভিজ্ঞ ড্রাইভার, আমরা রাস্তাও চিনি সব, কিন্তু আমরা পথ হারিয়ে ফেললাম। তারপর আমার দিকে তাকিয়ে যতীন বলল, বাবা আপনি কিভাবে রাস্তা? না, আমার জিজ্ঞাসা করাটাই ভুল। আমার জানা উচিত যে আমাদের পথ যিনি দেখিয়েছেন তিনি সাধারণ কোনো ব্যক্তি নন। আমি বিব্রত হয়ে বললাম, থাক থাক, ওসব কথা থাক, খুব খিদে পেয়েছে, চলো ঘরে যাই, কাল আবার সেই গ্রামে ফিরতে হবে। যতীন আমাকে বলল, বাবা আপনি সত্যি ওই গ্রামে যাবেন? আমি যতীনকে বললাম, হ্যাঁ, যেতে তো আমাকে হবেই। পরের দিন সকালে যতীন আমাকে সেই গ্রামে পৌঁছে দিল। সে আমাকে বলল যে সে নিজেও থাকবে আর 2 জন গার্ডও সঙ্গে আনবে, কিন্তু আমি যতীনকে বললাম যে তাদের থাকার কোনো প্রয়োজন নেই, তোমরা নিজেদের কাজে ফেরো, শুধু অহনা মায়ের বাড়িটা আমাকে দেখিয়ে দাও। যতীন আমাকে অহনা মায়ের বাড়িতে পৌঁছে দিয়ে জিপ নিয়ে চলে গেল। সে অনেকবার বলেছিল যে রাতে সে আমাকে নিয়ে যাবে, কিন্তু আমি বললাম, আমাকে হয়তো 2-3 রাত এই গ্রামে থাকতে হবে, তুমি চিন্তা করো না, আমার কোনো অসুবিধা হবে না। আমি অহনা মায়ের বাড়িতে গিয়ে তার সাথে দেখা করলাম। সে আমাকে বলল, এসেছো? বলেছিলাম না তোমাকে তো আসতেই হবে। বলে সে আমাকে 1 গ্লাস জল আর কয়েকটা বাতাসা খেতে দিল আর বলল, খাও, তারপর কয়েকটা কথা বলবো। আমি জল বাতাসা খেলাম। সেই মহিলা আমাকে বলতে শুরু করলো। সে বলল, তুমি কি আমার কথা বিশ্বাস করো যে আমি অপঘাতে মৃত ব্যক্তিদের আত্মাদের দেখতে পাই, তাদের সাথে কথা বলতে পারি? আমি তখন তাকে বললাম, না, আমি আপনাকে অবিশ্বাস করি না, আপনি বলুন। মহিলা বলল,
কালকে তরি আবার এসেছিল। আমি তাদের দেখতে পাই, কিন্তু তারা যে কি বলতে চায় আমায় অনেক সময় বুঝতে পারি না। তারা আমার কাছে এসে কাঁদে, ছোটাছুটি করে। তারা বোঝাতে চায় যে তারা এই জগতের মায়া ছেড়ে যেতে পারেনি, কিন্তু তাদেরকে তো ফেরাবার আর কোনো উপায় নেই, তাই না? কিন্তু তোমার মধ্যে সেই শক্তি আছে, আমি দেখেই বুঝেছিলাম। তাই জন্যই তো বলেছিলাম তোমাকে এই গ্রামে ফিরে আসতেই হবে। আমি তখন অহনা মাকে বললাম, কাল এই গ্রামের পাশ দিয়ে যাওয়ার সময় আমার মনে হলো এই গ্রামে আমি এই জঙ্গলে ঘটে যাওয়া সমস্যার সমাধানের দিক খুঁজে পাব। আর কাল আপনিও বললেন যে আমায় ফিরে আসতে হবে। জানেন, কাল এখান থেকে ফেরার সময় আমি একটা শব্দ শুনতে পেয়েছিলাম। জঙ্গলের ভেতর থেকে ভেসে আসা হাওয়ার সঙ্গে মিশে একটা শব্দ। কেউ বলছে, আয় আয়। তারপর আমাদের জিপের ড্রাইভার পথ হারিয়ে ফেলেছিল। অহনা মা আমাকে তখন বললেন, তরি তোমাকে ডাকছিল, আমাকেও ডাকে, কিন্তু আমি তো রাত নামলেই কিছুই তেমন দেখতে পাই না। মনে মনে বললাম, রাত কানা নাকি? আমি জিজ্ঞাসা করলাম, কি একদমই দেখতে পান না? অহনা মা বললেন, ওই পাতলা চাদরের ভেতর থেকে যেমন আবছা দেখা যায়, ঠিক তেমন। বয়স হয়েছে তো? আমি বললাম, তরি আপনাকে কালও দেখা দিয়েছে? অহনা মা বলল, হ্যাঁ, ও আমাকে কিছু বলতে চায়, কিন্তু ওরা তো কথা বলতে পারে না। কোনো শরীরে ভর করলে তার মাধ্যমে কথা বলে। আমি তোমাকে এই কারণে ফিরে আসতে বলেছিলাম, কেননা যে কাজ আমি করতে পারছি না সেটা তুমি পারবে। তুমি জানো, তরি বড্ড ভালো মেয়ে ছিল। বনের পশু পাখিদের খুব ভালোবাসতো। ওকে দেখে মনে হতো যেন দেব শিশু। বন্য হাতিদের সাথে খেলা করত। একবার তো এই গ্রামে হাতির দৌরাত্ম্য শুরু হয়েছিল। লোকে ভয় পেতে লাগলো যে রাতে ঘুমের মধ্যে হাতি বুঝি ঘুমের মধ্যেই তাদের পিষে দিয়ে চলে যাবে। তরি তখন গ্রামের সকলকে বলে, আমি হাতিদের মানা করে দেব, তারা আর বিরক্ত করবে না, আর এই পথে আসবে না। সত্যি তারপর থেকে হাতিরা আর আমাদের গ্রামের পথ মারালো না। আমি হতভম্ব হয়ে সব কথা শুনছিলাম আর ভাবছিলাম, এমনও কি হতে পারে? এমন সময় অহনা মা আমার দিকে একটা কাগজের টুকরো এগিয়ে দিল। সেটাকে নিয়ে দেখলাম সেটা আদৌ কোনো কাগজের টুকরো নয়, একটা ছেঁড়া ফাটা বাচ্চা মেয়ের ছবি। আমায় অহনা মা বললেন, তরির ছবি এটা। এর সাথে সংযোগ স্থাপন করার চেষ্টা করো। পদ্ধতি তো তোমার জানা। রাতে তুমি আমার এখানেই থাকো, দেখো তোমার ডাকে সাড়া দেয় কিনা। আমি তোমাকে যথাসাধ্য সাহায্য করব। ওরা কিন্তু আওয়াজের মাধ্যমে কথা বলে। যদি তুমি কোনো প্রশ্ন করো আর যদি একবার শব্দ হয়, সেটা যে কোনো শব্দ হতে পারে, তাহলে বুঝবে তাদের উত্তর হ্যাঁ। আর যদি দুবার শব্দ হয়, তাহলে বুঝবে তাদের উত্তর না। আমার ধারণা, ওর সাথে যদি তুমি সংযোগ স্থাপন করতে পারো, তাহলে তোমারও সমস্যার সমাধান ঘটবে। আমি অহনা মায়ের কুটিরেই রয়ে গেলাম। বিকেলে যতীন একবার দেখা করতে আসলো আমার সাথে। সঙ্গে করে নিয়ে আসলো একটা টিফিন বক্স, তাতে তার স্ত্রী আমার জন্য রাতের খাবার দিয়ে দিয়েছিল। বিকেল গড়িয়ে সন্ধে হলো। যতীন চলে গেল। আমাকে অনেক করে বলল যে একজন সেপাই রেখে যাবে, কিন্তু আমি বাধা দিলাম। বললাম, উনি আমায় পাহারা দেওয়ার জন্য মাইনে পান না। যতীন চলে গেল আর বলে গেল যে সে সকালে আসবে। রাত নামলো। আমি ধ্যানে বসলাম। আমার সামনে তরির ছবিটা রাখা, ফুটফুটে মিষ্টি একটা বাচ্চা মেয়ে, মুখের মধ্যে একটা শান্ত স্নিগ্ধ ভাব। সময়টা কত হবে সে আমি জানি না, কিন্তু আমি আমার সমস্ত শক্তি দিয়ে তাকে আহ্বান করতে থাকলাম। হয়তো সময়টা তখন মাঝরাত পেরিয়েছে। হঠাৎ শুনতে পেলাম অহনা মায়ের কুটিরের চারপাশে কেউ দৌড়ে বেড়াচ্ছে আর হাসছে। আমি বুঝলাম সংযোগ স্থাপন করতে আমি সক্ষম হয়েছি। আমি চোখ খুলে কুটিরের জানলার বাইরে দেখার চেষ্টা করলাম। আমি দেখতে পেলাম একটা বাচ্চা মেয়ের অবয়ব বাড়ির চারপাশে অত্যন্ত দ্রুত গতিতে প্রদক্ষিণ করছে। আমি জানালা বন্ধ করে ঘরে এসে বসে তরিকে মন থেকে ডাকতে থাকলাম, তরিমা
তুই কিছু বলবি? তরিমা, তুই কিছু বলবি? কয়েক মুহূর্তের মধ্যেই সব নিস্তব্ধ। শুনতে পেলাম জানালার বাইরে একটা মৃদু কান্নার শব্দ। আমি বললাম, মা তরি, তুই এসেছিস? যদি এসে থাকিস আমায় জানান দে। কান্নার শব্দটা আমার জানালার সামনে এসে থেমে গেল। আমি আবার বললাম, তরি, এসেছিস? জানালায় একটা টোকা দেওয়ার শব্দ হলো। আমি বললাম, মা তুই ভালো আছিস? জানালায় দুবার টোকা পড়ল। আমি যে তাকে কি বলবো ভেবে পাচ্ছিলাম না, কিন্তু একটু ভেবে আমি বললাম, জানিস মা, আমিও ভালো নেই, আমার মন খুব খারাপ। এই জঙ্গল থেকে হাতিদের মেরে ফেলে সরিয়ে ফেলছে এই চোরা শিকারীরা। বিগত 3 মাসে 7টা হাতি মেরে ফেলেছে প্রচাররা। তুই জানিস মা, এদের ব্যাপারে তুই কিছু জানিস? জানলার ওপরে প্রথমে একবার টোকা, তারপর কিছুক্ষণ বিরতির পর ক্রমাগত আওয়াজ হতে লাগলো, যেন মনে হলো জানলার ওপরে কেউ ক্রমাগত করাঘাত করে যাচ্ছে। আওয়াজ হতে হতে হঠাৎ জানলাটা একটা ধড়াম শব্দ করে খুলে গেল। তারপর সব চুপচাপ। আমি মিথ্যে বলবো না, একটু ভয় অবশ্যই পেয়েছিলাম, তাই কয়েক পা সেই জানালা থেকে পিছিয়ে দাঁড়িয়েছিলাম। কয়েক মুহূর্ত পর যখন সব শান্ত হয়ে গেছে, আমি জানালার সামনে এসে বাইরের দিকে তাকিয়ে দেখলাম বাইরে কিছুটা দূরে অহনা মা দাঁড়িয়ে আমায় ডাকছেন। আমি তার ডাকে সাড়া দিয়ে বেরিয়ে পড়লাম কুটির থেকে। দেখলাম জঙ্গলের ভেতর দিয়ে তিনি হেঁটে চলেছেন। গভীর জঙ্গল, বন্য প্রাণীদের ভয়ও রয়েছে। আমি অহনা মায়ের পেছনে চলতে আরম্ভ করলাম। অহনা মা কিন্তু আমার সাথে একটাও কথা বলছেন না। আমার সঙ্গে দূরত্ব প্রায় 10 হাত, কিন্তু তিনি আমাকে মাঝে মাঝেই পেছন ফিরে হাতের ইশারায় ডাকছেন। হঠাৎ একটা কথা আমার মাথায় বিদ্যুৎ স্রোতের মতো খেলে গেল। অহনা মা তো রাতের বেলায় দেখতে পান না, তাহলে তিনি অবলীলায় কিভাবে হেঁটে যাচ্ছেন এই ঘুটঘুটে অন্ধকার রাতে এই জঙ্গলের মধ্যে দিয়ে? আমার বুঝতে বাকি রইল না যে ব্যাপারটা কি। অহনা মায়ের মধ্যে তরির প্রেতাত্মা আশ্রয় নিয়েছে। প্রায় আধ ঘন্টা চলার পর আমরা একটা জলাভূমির পাড়ে পৌঁছে গেলাম। অহনা মায়ের ভেতর থেকে তরির প্রেতাত্মা বলে উঠল, এই জলাভূমির পাড় দেখছো? এই পাড় বরাবর মাটি যদি খোঁড়ো তাহলে 3টে হাতির মৃতদেহ পাবে, তার সাথে আমারও। সেই দিন এই হাতিদের দলের সাথেই ছিলাম, কিন্তু প্রচাররা হাতিদের সঙ্গে আমাকেও শেষ করে, যাতে কোনো প্রমাণ না থাকে। আমি এতক্ষণে কথা বললাম। আমি বললাম, তরিমা, অবলা নিষ্পাপ হাতিদের যে মেরেছে তাদের তুই ধরিয়ে দিবি না? অহনা মায়ের ভেতর থেকে তরির প্রেতাত্মা বলে উঠল, এসো। আবার পথ চলা শুরু হলো। বেশ কিছুক্ষণ পথ চলার পর আমার চোখে পড়ল আরেকটা গ্রাম। তরির প্রেতাত্মা একটা ছোট্ট কুঁড়ে ঘরের দিকে আঙুল নির্দেশ করে অহনা মায়ের শরীর থেকে বলে উঠল, এই যে এই বাড়িতেই আছে সেই প্রচারের দল, এদের ধরলেই এদের প্রধানকেও ধরা যাবে। এরপর সে আবার পথ চলতে শুরু করলো। কিছুক্ষণ চলার পর আবার আমরা সেই জলার ধারে এসে উপস্থিত হলাম। তরি আবার বলে উঠল, আমি আসি তাহলে? আমার দেহ এখান থেকেই উদ্ধার হবে। আমার মা বাবাকে আমার দেহ দেখেও না, তারা খুব কষ্ট পাবে। আমার শেষকৃত্য সম্পন্ন হলে আমি আর ফিরে আসব না। এই কথা বলে অহনা মায়ের শরীর থেকে যেন একটা ঠান্ডা শীতল বাতাস বেরিয়ে গেল, আর সেই বাতাস যেন আমাকেও ছুঁয়ে জঙ্গলের গভীরে মিলিয়ে গেল। আর তৎক্ষণাৎ অহনা মা মাটিতে লুটিয়ে পড়লেন। আমি অহনা মাকে কোনো রকমে ধরাধরি করে বাড়ি নিয়ে এলাম। রাত তখন প্রায় 4টে। শীতের রাত, আলো ফুটতে তখনও অনেক দেরি। অহনা মাকে বাড়িতে এনে জল খাইয়ে একটু ধাতস্থ করার পর সে বলে উঠল, তরি এসেছিল তাই না? আমি অহনা মাকে সব ঘটনা খুলে বললাম।
অবাক বিস্ময়কর দৃষ্টিতে তিনি আমার দিকে তাকিয়ে থাকলেন, তারপর কেঁদে ফেললেন। আমি গ্রামের কয়েকজন ছেলেকে সেই রাতেই ডেকে নিয়ে বললাম যতীনকে খবর দিতে, আর বলতে ভোর হতে না হতেই চলে আসতে এইখানে। আর তাদেরকে এও বলে দিলাম যে যতীনকে যেন বলে তার সঙ্গে যেন ফোর্স থাকে। তারা সেই রাতেই কয়েকজন মিলে সাইকেল নিয়ে বেরিয়ে পড়ল। যতীন ভোরের আলো ফোটার আগেই জিপ আর তার পেছনে পুরো ফোর্স নিয়ে উপস্থিত হলো। আমি যতীনকে বললাম বসার সময় নেই, যতীন যেতে হবে, চলো, কোনো প্রশ্ন নয়। আমি পথ দেখিয়ে নিয়ে গেলাম সেই গ্রামে, আর দেখিয়ে দিলাম সেই কুটির, যেই কুটির আমাকে তড়ি দেখিয়েছিল। প্রচারের দল গ্রেপ্তার হলো। সেই ঘর থেকে উদ্ধার হলো হাতির দাঁত, প্রচুর আগ্নেয়াস্ত্র, বল্লম, ঘুম পাড়ানোর ওষুধ প্রভৃতি। তারপর আমরা সেখান থেকে সোজা চলে গেলাম জলার ধারে। যখন সেই জলার ধারে গিয়ে পৌঁছালাম তখন আলো ফুটে গেছে। যতীনকে বললাম এই পুরো জায়গা খুঁড়তে হবে। যতীন কোনো প্রশ্ন করল না, লোক লাগিয়ে জায়গা খোঁড়া শুরু হলো। সকাল থেকে বিকেল হয়ে গেল, পুরো জায়গা খুঁড়ে ওঠা হলো না। রাত নেমে গেল। ততক্ষণে এটা বোঝা গেছে যে এই জায়গায় কি পোতা আছে। আলো লাগিয়ে তখনও সেই জলার পাড়ের জায়গা খোঁড়া হচ্ছে। মাটির তলা থেকে পাওয়া গেল 3টে হাতির দেহ, যার মধ্যে পচন ধরেছে, আর তাদের ঠিক পাশে একটি 13 কি 14 বছর মেয়ের লাশ, তড়ির লাশ। ঘটনা এখানেই শেষ করলাম। যতীনের বাড়িতে যখন পৌঁছেছিলাম তখন পরের দিন বেলা গড়িয়েছে। দুপুরের লম্বা ঘুম দিয়ে যখন উঠলাম তখন যতীনের সাথে দেখা হলো। তখন যতীনের মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না, তবে এক অদ্ভুত প্রশান্তি লক্ষ্য করলাম ওর মুখে। একটা বড় প্রচারদের দল ধরা পড়েছে, ও শান্তি পেয়েছে। যতীন আমাকে বলল, বাবা, সেই আপনি পরিত্রাতা হয়ে দাঁড়ালেন, আপনিই বাঁচালেন। আমি বললাম, না গো বাবা যতীন, শুধু আমি নয়। যতীন জিজ্ঞাসা করল, তাহলে বাবা আর কে? আমার সেই একই কথা, সব কথা কি জানতে আছে? সবকিছু নাই বা জানলে? প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম। তো এই ছিল ঘটনা, একটা অদ্ভুত ঘটনা কিন্তু শুনে নিলাম। তোমাদের মধ্যে অনেকেই গামছা বাবার ঘটনা শোনার জন্য রিকোয়েস্ট করেছিল যে গামছা বাবার আরো ঘটনা শুনতে চাই। লাভলি কিন্তু আমাদের শ্রেয়সীর মাধ্যমে গামছা বাবার ঘটনা কিন্তু জোগাড় করে দিচ্ছে, যা দেখে মনে হচ্ছে যে গামছা বাবার একটা সিরিজ হতে চলেছে। এবং সত্যি কথা বলতে প্রত্যেকটা গামছা বাবার ঘটনা কিন্তু একেবারে ইউনিক, হাড়হিম করা ঘটনা। তোমাদের কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি এরকমই ঘটনা তোমরা আমাকে পাঠাতে চাও তাহলে পাঠিয়ে দিতে পারো pretpokho@gmail.com-এ। এটা আমাদের অফিসিয়াল ইমেল আইডি। যারা ফেসবুক স্যাভি তাদের জন্য রয়েছে আমাদের প্রেতপক্ষের ফেসবুক পেজ ইনবক্স, সেখানেও তোমরা ঘটনা টেক্সট বা ভয়েস করে পাঠিয়ে দিতে পারো। সবথেকে সহজ উপায় হচ্ছে হোয়াটসঅ্যাপ। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9432129921, আর ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রেতপক্ষের হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্কও থাকবে, সেখানে তোমরা ঘটনা টেক্সট বা ভয়েস করে পাঠিয়ে দিতে পারো। তবে ঘটনা পাঠাবার আগে অবশ্যই দেখে নেবে যে সেসব ঘটনা যেন অন্য কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, ইউটিউব, ফেসবুক, যেখান থেকে হোক তুলে নেওয়া বা কপি করে নেওয়া ঘটনা যেন না পাঠিয়ে দাও। কেননা কপিড কন্টেন্ট পাঠালে অবশ্যই কপিরাইট ক্লেম আসবে, আর কপিরাইট ক্লেম আসলে আমাকে সেই ভিডিও ডিলিট করে দিতে হবে। চলে যাচ্ছি একটু আজকের শাউট আউটের দিকে। ফাল্গুনী রয় লিখেছে, প্রতিটা ঘটনাই খুব সুন্দর হয়েছে। তুমি এত সুন্দর করে ঘটনা শোনাও, মনে হয় 1 ঘন্টা ধরে শুনলে খুব ভালো হতো। মায়া সরকার লিখেছে, জাস্ট অসম, রিয়েলি নাইস ঘটনা। পাপড়ি চক্রবর্তী লিখেছে, 3টে ঘটনাই খুব ভালো লাগলো, একই সাথে খুব ভয়েরও বটে। প্রতনু ব্যানার্জি লিখেছে, এক্সেলেন্ট স্টোরি টেলিং, গ্রেট স্টাইল, ভয়েস অ্যামেজিং, ব্যানার, হ্যাপি সানডে, উইশ ইউ অল দ্য বেস্ট। ঈশান দাস লিখেছে, 3টে ঘটনাই খুব সুন্দর হয়েছে দাদা, আর গল্প শুরু হওয়ার আগে যে সিনটা ছিল সেটা সাংঘাতিক ছিল। একলা পথের পথিক রে ভাই লিখেছে, যা হোক দাদা, কালকে থেকে পরীক্ষা শুরু, আপনারা সবাই আশীর্বাদ করুন যাতে পরীক্ষা যেন সফলভাবেই শেষ হয়, আর হাসি মুখে সবসময় আপনাদের পাশে দাঁড়াতে পারি। পরীক্ষা অবশ্যই ভালো হবে, তুমি খুব ভালো ফল করবে, এটাই প্রে করছি। বিকাশ ব্যানার্জি লিখেছে, আসতে দেরি হয়ে গেল, বাট আগেই লাইক দিয়ে দিলাম বিকজ জানি ঘটনা খুব ভালো হবে। সোনু সরকার লিখেছে, 3টে ঘটনা আমার ভালো লাগলো, ভয়ের ঘটনা এই ধরনের হলে এপিসোড জমে ওঠে। শুভরাত্রি রাজদা।
সৃজিতা ব্যানার্জি লিখেছে আপনার ভয়েসটা এতটাই ভালো যে ভৌতিক ঘটনাগুলো রিয়েল মনে হয়। আপনাকে কমেন্ট করলে আপনি সবার কমেন্টের রিপ্লাই দেন, এটা খুবই ভালো। আপনি আরো বড় ইউটিউবার হবেন, যত দিন যাবে আপনার চ্যানেলটা আরো বড় হবে। বেস্ট অফ লাক। দেবাশ্রিতা সরকার লিখেছে অসাধারণ সুন্দর প্রেজেন্টেশন দাদা। পীয়ূষ পাঁজা লিখেছে হাই দাদা, আমার নামটা হ্যালো করে বলো। হ্যালো পীয়ূষ, তুমি কেমন আছো? মিসম্যাচ বর্ষা লিখেছে আমি আমার মা ঘটনা শুনতে এত ভালোবাসে যে ঘুম পেলেও মিস করে না। নন্দিনী দে লিখেছে আজকের 3টে ঘটনাই ভীষণ ভয়ের ছিল, ঈশ্বর আছেন আর তিনি আমাদের বিপদ থেকে রক্ষাও করেন। মানব সাহা লিখেছে হাই দাদা, ওয়েট করছিলাম কখন ঘটনা আসবে, আসা মাত্রই সপরিবারে শুনতে বসে পড়লাম। সুমিতা রয় লিখেছে আপনাদের গল্পে কোনো ভনিতা নেই, সরাসরি গল্প বলেন, এটাই সবচেয়ে জনপ্রিয় হয়ে উঠবে, আমি আছি এই চ্যানেলের সঙ্গে। চায়না দে লিখেছেন রাজ আমি তোমার দিদির মতোই, তুমি শাউট আউটে একবার আমার নামটা বলো প্লিজ, আমার ফ্যামিলির সবাই তোমার অনেক বড় ফ্যান, লাভ ফ্রম বাংলাদেশ। প্রত্যেককে অনেক অনেক থ্যাংক ইউ এত সুন্দর কমেন্ট করার জন্যে। তাহলে আজকের মতো এপিসোড এখানেই শেষ করছি, ফিরে আসবো পরের সপ্তাহে নতুন কোনো ঘটনা নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো, লাভ ইউ অল, টাটা।